হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবার, এখন ঘড়িতে সকাল 9:30 বাজে। প্রত্যেক দিনই না ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, বাপের বাড়ি তো, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠছি। আর আমার ঘুমটাও পরিপূর্ণ হচ্ছে, যেহেতু রাতে অনেকটা রাত করে ঘুমানো হয় মিছরির জন্য, তাই সকালের দিকেই না ভীষণ ঘুম পাই। তাই এই কদিন না নিজের একটু রেস্ট হচ্ছে বলতে পারো। আর ঘুম থেকে উঠে মায়ের হাতের এই গরম গরম চা খেতে সত্যি খুব ভালো লাগে, শরীরে যেন আমেজ চলে আসে। আর সত্যি কথা বলতে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে বলেই সকালের কোনো কাজবাজ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। মানে সকালে যে সমস্ত বাসি কাজগুলো আছে বা মা যে কাজগুলো করে সকালে, আমার তো উঠতে দেরি হয়ে যাচ্ছে, আমিও মাকে কোনো রকমভাবে সেই কাজে হেল্প করতে পারছি না। মা ঘুম থেকে খুব সকালে না উঠলেও তাড়াতাড়ি করে কাজগুলো করে নেয়। আমি ঘুম থেকে উঠে দেখি মার সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর আমরা ওঠার পর মা চা খাওয়ার জন্য বসে থাকে। মানে আমরা যতক্ষণ না মুখ ধুই ততক্ষণ মা চা করে না, বলে যে সবাই একসাথে আসবে তবেই চা করব। সেই কারণে মা একটু দেরি করেই চা খায়। এখন মিছরি আস্তে আস্তে দাঁড়ানো শিখছে, তাই বারবারও না উঠে দাঁড়ানোর চেষ্টা করে। তবে মিছরিকে দেখে আমিও একটা জিনিস শিখছি, যে বারবার পড়ে গেলেও বারবার করে চেষ্টা করতে হয় উঠে দাঁড়ানোর। জীবনে যে কোনো সিচুয়েশানে বারবার হেরে গেলে না বারবার দাঁড়ানোর চেষ্টা করতে হয়, তবেই কিন্তু জেতা যায় সেখান থেকে। যেটা আমি মিছরি হওয়ার আগেও অনেকটা শিক্ষা পেয়েছি। যখন আমার আইভিএফ চলছিল, 3বার ফেল হওয়ার পরে শেষবার যখন আইভিএফ পাস হলো, তখন বুঝতে পেরেছি আমার এতবারের চেষ্টা কিন্তু সফল হয়েছে শেষ পর্যন্ত। আজকে দেখো মা মিষ্টি কুমড়োর যে ফুলগুলো হয় ওগুলো নিয়ে এসেছে পাশের বাড়ি থেকে, তো সেগুলোর বড়া হবে। অনেক দিন পর না মিষ্টি কুমড়োর ফুলের বড়া খাবো, বেশ ভালো লাগে। তো পুরনো দিনের কথা মনে পড়ে গেল। স্কুলে যখন পড়তাম তখন না আমার বুনু কী করতো, স্কুল থেকে আসার সময় কোনো গাছে যদি মিষ্টি কুমড়োর ফুল দেখতো নিয়ে আসতো বড়া খাবে বলে। ও ভীষণ ভালোবাসে সেই কারণে। তার সাথে মা একটু ধনেপাতার বড়াও করবে। আসলে ধনেপাতা ওই পাশের বাড়ি এক কাকিমা লাগিয়েছে, ওই কাকিমা আবার ধনেপাতা খায় না, বলে ধনেপাতা খেলে নাকি কোন অসুবিধা হয়। তো সেই কারণে মাকে নিয়ে যেতে বলে, মা আবার নিয়ে এসেছে। প্রতিদিন প্রায় তরকারিতে দেয়, আজকে আবার ধনেপাতার বড়া করছে। আর তার সাথে আজকে ডাল করছে। সকালবেলায় ধনেপাতার বড়া, ডাল আর হচ্ছে মিষ্টি কুমড়ো ফুলের বড়া, এগুলো দিয়েই খাওয়া হবে। ওই বাড়িতে আমি আর মিছরির পাপা তো শনি রবিবার দুদিনই নিরামিষটা পালন করি। এই বাড়িতে রবিবারটা আগে আমিষ খেত, তবে কয়েকদিন যাবৎ হচ্ছে রবিবারেও এরা নিরামিষ খাচ্ছে, তো সেই কারণে আজকে নিরামিষ। তবে একজন বলেছে যে শনিবার নিরামিষ পালন করলে রবিবারটাও করা নাকি ভালো। আর রবিবারটা পালন করার আরেকটা কারণ হচ্ছে, আমার একবার কুষ্টি করেছিলাম, সেখানে হচ্ছে ছিল আমার শনির দশা রয়েছে। তো সেই কারণে ওখান থেকে বলে দিয়েছে, যেখান থেকে কুষ্টি করেছি, যে শনিবারটার সাথে সাথে রবিবারটাও নিরামিষ খেয়ে পালন করতে, তাহলে নাকি আমার জন্য সেটা ভালো হবে। তো যাই হোক, এদিকে দেখো ডালটা সোমবার দেওয়া হয়ে গেল। মা মটরের ডাল করছে, মানে যেরকম ভেজ ডাল করে ওরকমভাবে আর কি মটরের ডাল করছে। এখন এখানে আসলে মা কোনো কাজ করতে দেয় না, বলে থাক আমি করে নিচ্ছি। যখন বিয়ের আগে মানে এই বাড়িতে ছিলাম তখন মা সবসময় বকাবকি করতো, কোনো কাজ করিস না, সব কাজ আমাকে একা একা করতে হয়। তো তখনকার কথা মনে পড়ে যায়, তখন কোনো কাজ করতাম না, মা কত বকতো। আর এখন করতে চাই, মা করতে দেয় না, এরকমটাই হয় দেখবে। আসলে মা ভাবে যে শ্বশুরবাড়িতে অনেক কাজকর্ম তো করি, তাই এখানে এসে একটুখানি যদি রেস্ট নেওয়া যায়, তো মা বলে ঠিক আছে ঘুমা, রেস্ট নে, এরকম বলে। কিন্তু এখন সেটা মনে হয় যে মা তো অনেক কষ্ট করে। আগে সেটা বুঝিনি যে মা সংসারে একা একা কাজ করে কতটা কষ্ট করে। তাই আমি এখন একটু হেল্প করতে চাই, কারণ এখন আমিও মাকে বুঝি আর মাও বোঝে যে আমি ওখানে অনেক কাজ করি, তাই করতে দেয় না। তো সকালবেলা দেখো মার ঘরটা ঝাড় দিয়ে মোছাও কমপ্লিট হয়ে গেছে, ঘুম থেকে উঠেই মা এগুলো করে নিয়েছে। কিন্তু মিছরি কী করেছে জানো, ওকে কতগুলো মুড়ি দিয়েছিলাম মানে বাটিতে। আসলে ও সকালবেলা খাবার খেতে চায় না, ওকে সুজি করে দিয়েছিলাম, সুজিটা খাওয়ানোর জন্য একটা করে মুড়ি টিপে টিপে ওর মুখে দিচ্ছিলাম। তো সেই সময়ে ও মুড়িগুলো সব ছড়িয়েছে বাটি থেকে, তখন বিছানার মধ্যে সব মুড়ি ছড়ানো ছিল বলে আমি একটু মুড়িগুলো ঝাড় দিয়ে ফেলে ঘরটার আবার একটু ঝাড় দিয়ে দিচ্ছি। তো সকালবেলা মোছা হয়ে গেছে যদিও, তবু আর একবার ঝাড় দিয়ে দিলাম, নোংরা হয়ে থাকবে ঘর সেই কারণে। মা যেহেতু রান্নাবান্নার ওদিকটা করছে, তাই আমি ভাবছি যে এমন কোনো কাজ করি যেটা মা করার সময় পায় না বা মা করে উঠতে পারে না। তাই আজকে দেখলাম কি যে আমাদের যে ড্রেসিং টেবিলটা আছে ঘরে, ওটা ভীষণই ময়লা হয়েছে।
হয়েছে, ধুলো পড়ে গেছে, আর তার সাথে আয়নাটা এতটা আবঝা হয়ে গেছে মুখ দেখা যাচ্ছে না ঠিকঠাক। কত বছর হয়ে গেল এই ড্রেসিং টেবিলটা, এটা মায়ের বিয়ের সময়কার। তো সেই ছোট্টবেলা থেকে আমরা দেখছি এই ড্রেসিং টেবিলটা। বিশেষ কিছু হয়নি ড্রেসিং টেবিলটায়, তবে হ্যাঁ একটু কালারটা নষ্ট হয়ে গেছে আর আয়নায় একটু জায়গায় জায়গায় ফেটে গেছে। তাছাড়া কিন্তু এখনও সুন্দর রয়েছে, আর আমার ভীষণ পছন্দের এটা, জানো তো। এই বাড়ির প্রত্যেকটা জিনিসই একদম পুরনো, মানে একদম ছোটোবেলা থেকে আমরা এগুলো দেখছি, তো তাই জিনিসগুলোর প্রতি না একটা কেমন মায়া হয়ে গেছে। মানে কত স্মৃতি জড়িয়ে আছে বলো তো জিনিসগুলোর সাথে। আর আমাদের যেমন মায়া, মার তো তার থেকেও বেশি মায়া জড়িয়ে আছে। মানে মায়ের জীবনের বেশিরভাগটা স্মৃতি এই সমস্ত জিনিসগুলোর সাথে। ছোটোবেলায় মা যখন ঘর ঝাড়তো পুজোর আগে, সমস্ত আসবাবপত্রগুলো পরিষ্কার করতো, তখন না মায়ের হাতে হাতে আমরা টুকটাক কিছু করতাম। যেমন ধরো মা ওই যে সানসেটটা রয়েছে, ওখানে অনেক জিনিসপত্র থাকতো, তখন ওই সানসেটের ওপর মা আমাদেরকে তুলে দিত। ওই সানসেট থেকে সব জিনিসগুলো মায়ের হাতে হাতে নামিয়ে দিতাম, মানে আমরা মায়ের হাতে দিতাম, মা নামিয়ে নিত। আরও কত কিছু এরকম টুকটাক কাজগুলো, মা কিছু ফটো দিত, বলতো এগুলো থেকে ধুলো মোছ। তো এই টুকটাক কাজগুলো করতাম মায়ের হাতে হাতে। তাই এই সমস্ত জিনিসগুলোর সাথে একটা যেন গভীর সম্পর্ক রয়েছে, আর অনেকটা স্মৃতি জড়িয়ে রয়েছে। কত সুন্দর দেখো পরিষ্কার হয়ে গেছে ড্রেসিং টেবিলটা, কত ভালো লাগছে এখন দেখতে। তো এই জিনিসগুলোর ওপরে সব ধুলো পড়ে গেছে, মুছে মুছে রাখছি। আর বোনেরও টাইম হয় না, কেন না ও তো পড়াশোনা করে, ও চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছে, সেই কারণে ও এইগুলো করতে পারে না, সময় দিতে পারে না। তারপর ওর টিউশন পড়ানো থাকে। তো এই জন্যই ভাবলাম যে চলো এইগুলোই করা যাক, মা যখন রান্না বান্নার ওদিকটা সামলাচ্ছে। এই ড্রেসিং টেবিলের ওপরেই এই ট্রেটা দেখো থাকে, এটাও নাকি মায়ের বিয়েতেই গিফট হিসাবে পাওয়া। তবে এটার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে, এখন ভীষণ নোংরা পড়ে গেছে। মা বলছে ওটা পরিষ্কার করে দেবে, আমি বলছিলাম যে আমি একটু পরিষ্কার করে দিই, মা বললো না থাক, তুই পারবি না। তো এটা দেখো, এটা দিয়ে মা এটা পরিষ্কার করছে। এটা নাকি মা ওই যে কাঁসারের দোকান হয়, যে থালা বাসনের দোকান হয়, সেখান থেকে আর কি কিনে নিয়ে এসেছে। তো এটা দিয়ে নাকি খুব ভালো পরিষ্কার হবে। তো ভীষণ ডলতে হবে জানো তো, অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। তো একটু খাটনি আছে, তাই মা আমাকে করতে দিচ্ছে না, বলছে না তুই পারবি না, তোর হাত ব্যথা করবে। মারা হয়তো এরকমই হয়। আমার শাশুড়ি মাকেও দেখেছি, আমার ননদ একটা কষ্ট হবে এমন কোনো কাজ করতে গেলে বলে থাক তুই পারবি না, রেখে দে। তো একটা কথা মনে পড়ে গেল, অনেক বছর আগেকার কথা। আমার যখন বিয়ে হয়েছিল, তো প্রথম প্রথম বিয়ের পর যখন শীতকালে পিঠে করা হতো, অনেক চাল ভেজানো হতো তো পিঠে করার জন্য, তখন না আমাদের বাড়িতে মিক্সচার গ্রাইন্ডার ছিল না। তো তখন হাতে শিলনোড়াতে বেটে চাল মানে বাটা হতো পিঠে করার জন্য। তো তখন আমার ননদ বাটতে গেলে আমার শাশুড়ি মা বলতো যে তুই পারবি না, কষ্ট হবে, হাতে ব্যথা করবে। তখন না আমি চালগুলো বেটে দিতাম, আর যখন প্রথম প্রথম বাটতাম তখন আমার হাতে না ভীষণ ব্যথা করতো। মানে সন্ধেবেলার দিকে পিঠে করার জন্য যদি চাল বাটতাম, সারা রাত আমার হাতে যন্ত্রণা করতো। তো তখন আমার কষ্টের কথা ভেবে আমার মা আমাকে একটা মিক্সি কিনে দিয়েছিল, এখনও সেই মিক্সিটাই চলছে জানো তো। তো এখনও ওই পিঠে করতে গেলে মিক্সিতেই করা হয়, এখন আর শিলনোড়াতে বাটার প্রয়োজন হয় না। তো তাই মনে পড়ে গেল যে মায়েরা মেয়েদেরকে যতটা বোঝে, মায়েরা যখন শাশুড়ি হয়ে যায় তখন কিন্তু সেই মেয়েদেরকে যতটা বোঝে, বৌমাকে কিন্তু সেরকমভাবে বোঝে না। তাই আমার মাকে আমি জিজ্ঞাসা করি, মা তুমি যে এই যে আমাকে বোঝো, আমার হাত ব্যথা করবে কোনো কাজ করতে গেলে, তোমার বৌমা আসলে কি বুঝবে? হয়তো বুঝবে না, কারণ এটা অনেক কঠিন, যে মেয়েকে যতটা বোঝা বৌমাকে ততটা বোঝা কিন্তু অনেক কঠিন। তো যাই হোক, স্নান সেরে চলে এসেছি, সব কাজগুলো কমপ্লিট করে, মানে সব কাজ বলতে মা বলছিল যে ফ্রিজটাও নোংরা হয়েছে, তাহলে একবারে ফ্রিজটাও পরিষ্কার করে দে, তাই ফ্রিজটাও একটু মুছে দিলাম। মায়েরও ওদিকে হয়তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই নাইটিটা কালকে সেলাই করে দিল মা, নতুন নাইটি। আর অনেকগুলো নাইটি আমার সাথে গিফট পেয়েছিলাম, তো সেগুলোই আর কি এখনও পরছি জানো তো। তো মিছরিকেও খাওয়াবো, মা ওদিকে মিছরি খাবারটাও রেডি করছে। তার আগে একটুখানি নিজের যত্ন নিয়ে নিই। এই বাড়িতে এসে যাই হোক একটু নিজের যত্ন নিতে পারছি, ওই বাড়িতে তো একদম টাইম পাই না। মানে স্নান করে মুখে একটু কিছু মাখবো, সেটারও সময় হয় না।
বাড়িতে যেহেতু আমাকেই সবটা করতে হয়, তাই মিছরিকে খাবার খাওয়াবো সেই তাড়াহুড়োর জন্য নিজের স্নানটা ঠিকঠাকভাবে হয় না। অনেক দিন পর শ্যাম্পু করলাম। আসলে মিছরিকে খাবার খাওয়ানোর সময়টাই আমার স্নানের সময় হয়, মানে রান্নাবান্না কমপ্লিট করতে করতে তো মিছরিকেও খাওয়ানোর সময় হয়ে যায় আর আমার স্নানের সময় হয়ে যায়। তাই কোনো রকম স্নান করে বেরিয়ে এসে আগে মিছরিকে খাবারটা খাইয়ে দিই। কিন্তু এখানে এসে মা যেহেতু খাবারটা রেডি করে রেখেছে, তাই আমি সেই ফাঁকে স্নান করে নিয়েছি। মিছরি এতক্ষণ ঘুমাচ্ছিল, আর ওর ঘুমানোর সময়টাতেই আমি ওই কাজগুলো করছিলাম। তো স্নান করে এসে দেখলাম ওর ঘুম ভেঙে গেছে, ও মিমিমের কাছে রয়েছে। এখন এই দুপুর 1:30 মতো বাজে। মিছরিকে চলো খাবারটা খাইয়ে দিয়ে আমরাও খাবার খেয়ে নিই, তারপরে একটু দুপুরবেলা রেস্ট নেব, যেহেতু দুপুরে আর কোনো কাজকর্ম নেই। ঘড়িতে তো দেখতেই পাচ্ছ সন্ধে 6:15 বাজে। মা ওদিকে মেশিনে বসেছে। কালকে অনেকগুলো কাজ ছিল, তো সব কাজ কমপ্লিট করতে পারেনি, সেই জন্য আজকেও বসেছে বিকেলের দিকে। আর সন্ধেবেলা তো মা কাজ করতে পারে না রাতের দিকে, তো এখনই উঠেও পড়বে। তো আমি ওই জন্য সন্ধেটা দিতে আসলাম। আর যেহেতু আমাদের ঘরে নারায়ণ আছে, সেই কারণে সিংহাসনে হাত দেওয়া হয় না, এমনি সন্ধ্যাটা দেখিয়ে দিই। সিংহাসনে হাত দিতে তো পারবো না, কারণ মেয়েরা তো নারায়ণকে ছুঁতে পারবে না। ভাই কিন্তু পুজো দেয় আমাদের বাড়িতেও, ওই বাড়িতেও নারায়ণ আছে, এই বাড়িতেও নারায়ণ আছে। তো সেই কারণে শুধুমাত্র আর কি প্রদীপ আর ধূপ দেখিয়ে সন্ধেটা দিয়ে দিচ্ছি। মিছরিকে নিয়ে মা বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিল, তখন ঘুরতে ঘুরতে মিছরি ঘুমিয়ে পড়েছে। আর এই ঘরে ওকে শুইয়েছি, যেই কারণে সন্ধেবেলা যে শঙ্খ কাসর বাজানো হয় সেটা আর বাজাতে পারছি না। একটু আওয়াজ হলেই মেয়েটা না ঘুম থেকে উঠে যায়। আর এই দেখো আমাদের লক্ষ্মীনারায়ণের যে মূর্তিটা রয়েছে, তোমাদেরকে দেখাই একটু আলোতে। আর পাশেই রয়েছে একটা সিংহাসনে নারায়ণ শিলা, মানে দুটোই রয়েছে, নারায়ণের মূর্তিও রয়েছে, নারায়ণ শিলাও রয়েছে। চলো সন্ধ্যা দিতে দিতে ভগবানের কাছে প্রার্থনা করি সকলকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। ব্লগটি ভালো লাগলে কমেন্ট করে কিন্তু সবাই জানিও।